আসসালামু আলাইকুম ভাই বন্ধুগণ, তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এখন আমি যখন এসএসসি ২৬ এর জন্য রাসায়নিক বন্ধন থেকে ওয়ান শট ক্লাস আপলোড করলাম ইউটিউবে, তখন তোমাদের অনেকে আমাকে রিকোয়েস্ট করলা যে স্যার যদি এটার একটা বেসিক ক্লাস দেওয়া যায়। বিশেষ করে আমি জানি তোমরা কারা রিকোয়েস্ট করছো। এটা ২০২৭ এর পরীক্ষার্থীরা এটা রিকোয়েস্ট করছো, বুঝেই যায়। তোমাদের একটু ঘাটতি থাকতে পারে। এটা আসলে 9 এ ক্লাস 9 এ পড়ে শেষ করে ফেলার কথা। তাও অনেকের ঘাটতি থেকে যায়। যাই হোক, কোনো প্যারা নাই। আজকের ক্লাসটা করলে আমরা রাসায়নিক বন্ধনের উপর সম্পূর্ণ আ একটা দখল করতে পারবো। যাতে করে আমরা এখান থেকে সিকিউ হোক, এমসিকিউ হোক, যত বাঘা, বাঘা কোয়েশ্চেন আসুক আমরা খাইয়া দিব। এখন কথা হইলো, আজকের ক্লাসটাতে আমরা কি আলোচনা করব? প্রথমত যোজ্যতা ইলেকট্রন নিয়ে আলোচনা করব। যোজ্যতা ইলেকট্রন কি আমরা জানি। কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে। আচ্ছা, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি ডেফিনিশন সহ এক্সাম্পল দিয়ে সবকিছু করাই দিব। তারপরে আলোচনা করব যোজনী এবং যোজ্যতা নিয়ে। অর্থাৎ একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাই তো আমরা জানি যোজনী। আচ্ছা, এখন তারপর আলোচনা করব যৌগমূলক, আণবিক সংকেত, গাঠনিক সংকেত, হ্যাঁ? তারপরে অষ্টকের নিয়ম, অক্টেট রুল, হ্যাঁ? তারপরে হচ্ছে ২ এর রুল। তারপরে আমরা নিষ্ক্রিয় গ্যাস এবং এদের স্থিতিশীলতা নিয়ে আসলে আলোচনা করব। দেন রাসায়নিক বন্ধন, বিভিন্ন প্রকার রাসায়নিক বন্ধন আছে আমরা জানি। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন। দেন দ্রাব্যতা, অর্থাৎ এই আয়নিক এবং সমযোজী যৌগের দ্রাব্যতা, দ্রবণীয়তা, এগুলো। দেন বিদ্যুৎ পরিবাহিতা, ধাতব বন্ধন, ধাতুর বিদ্যুৎ এবং তাপ পরিবাহিতা এবং আহ, এইসব বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করব। এখন কথা হলো, এত আজেরা ফাও প্যাচাল বাইরা লাভ নাই, সরাসরি চলে যায় পড়ালেখায়, ঠিক আছে? তো প্রথমত আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা যোজ্যতা ইলেকট্রন, এটা হলো কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে। এখন আমরা ধরে নিই সোডিয়াম। সোডিয়াম হচ্ছে কি? সোডিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা 11। এখন এটার এটা হলো প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে থাকে 2টা ইলেকট্রন, আমরা জানি। এটা দ্বিতীয় শক্তি স্তর, এখানে থাকবে 8টা, 2, 4, 6, 8, 10টা। তাহলে আর এই যে একটা ইলেকট্রন থাকে শেষ কক্ষপথে। অর্থাৎ আমাদের এটা হইল n equal to 1, n equal to 2, n equal to 3। তাহলে 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন আছে একটা, এটাই সর্ববহিস্থ শক্তি স্তর। এটাতে যে ইলেকট্রনটা আছে সেটাই হচ্ছে কি? যোজ্যতা ইলেকট্রন। তার মানে তোমাকে যদি কেউ প্রশ্ন করে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? 1। হ্যাঁ, এবার যদি আরেকটার কথা চিন্তা করি, মনে করো পটাশিয়াম, এটার পারমাণবিক সংখ্যা 19। ভাই, এগুলা কই আছে? পর্যায় সারণীতে গিয়ে দেখে নাও। পারমাণবিক সংখ্যাগুলো 1 থেকে 30 মুখস্থ রাখো, কাজে লাগবে। আর যদি মনে করো পাশে, মামা কই কস না গে এটার পারমাণবিক সংখ্যা কত, তাহলে কিন্তু হবে না, বুঝছো? মামা কিন্তু তখন বেইমানি করে দিবে। তাহলে এই হলো পটাশিয়াম। তাহলে পটাশিয়ামের দেখো প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, দেখি কয়টা শক্তি স্তরে ইলেকট্রন আমরা দিতে পারি। তাহলে এখানে ইলেকট্রন দিয়ে দাও। প্রথম হচ্ছে 2টা, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 10টা। 8 থাকে কয়টা? 9টা না? আবার 8টা থাকবে, 2, 4, 6, 8। তাহলে এখন লাস্ট শক্তি স্তর, এখানে ইলেকট্রন থাকবে হচ্ছে কয়টা? একটা, হ্যাঁ? তাহলে এই যে পটাশিয়ামেরও সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। পটাশিয়ামেরও কি যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কত? 1। ঠিক আছে?
আচ্ছা, এখন অক্সিজেন নিয়ে যদি আলোচনা করা যায়, অক্সিজেন, ঠিক আছে, খেয়াল করো আমি যদি এখানে আঁকি, অক্সিজেনের জানো নাকি মামা? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8 না? ঠিক আছে, এই যে 1 2 3, এতগুলো লাগবে? দিয়ে দিই 1 2 1 2 3 4 5 6, তার মানে শেষেরটা লাগতেছে না, তো আরো বড় করে আঁকা যেত, আরো বড় করে আঁকা যেত না? তো ছোট করে এঁকে লাভ আছে? কিপটামি করে লাভ নাই। 1 2, তাহলে অক্সিজেন 8টা ইলেকট্রন, প্রথম শক্তি স্তরে 2টা আছে, 1 2 3 4 5 6। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত? সর্বশেষ কক্ষপথে আছে 6টা ইলেকট্রন, দেখো 1 2 3 4 5 6, তার মানে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 6টি। বোঝা গেছে? গুড। বোঝা গেলে গুড, আর না বোঝা গেলে কিছুই না। তাহলে যোজ্যতা ইলেকট্রন আমরা বুঝতে পারছি, ঠিক আছে, মুছে ফেলি। আচ্ছা, এখন আমরা আলোচনা করব যোজনী বা যোজ্যতা নিয়ে। কি নিয়ে? যোজনী অথবা যোজ্যতা নিয়ে। আচ্ছা, তাহলে যোজনী বা যোজ্যতা কি জিনিস? কোন মৌলের অপর একটি মৌলের সাথে যোজ্যতা বলে। তাহলে একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হবে, এই যুক্ত হতে গিয়ে, মানে সে যে যুক্ত হচ্ছে, অর্থাৎ আমি হাত বাড়িয়ে দিলাম, তুমি আমার হাত ধরলে, এরকম, ঠিক আছে? তাহলে আমি একটা হাত বাড়িয়ে দিলাম, তুমি একটা হাত বাড়ানোর ক্ষমতা আছে, তাহলে তোমার যোজ্যতা হচ্ছে 1, বুঝছো? এখন আমি 2 হাত বাড়িয়ে দিলাম, তোমরাও আমাকে 2 হাত বাড়িয়ে এগুলো দেখলা, তোমাদের পরীক্ষায় ভালো করলা, আমার জন্য দোয়া করলা, হ্যাঁ, তাহলে সেটা হয়ে যাবে যোজ্যতা, 2 হাত বাড়ানো যোজ্যতা। জোকস অ্যাপার্ট, আমরা যোজ্যতা নিয়ে আলোচনা করব। এখন দেখো, একটা যৌগের কথা যদি আমরা চিন্তা করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? দেখো এখানে হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনীও কত? 1, বুঝছো? আচ্ছা, এখন এই হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, কেমনে? মুখস্থ? না, মুখস্থ না। এটা কেমনে আসছে খেয়াল করো। ধরো হাইড্রোজেন একটা ইলেকট্রন, বুঝছো? তাহলে এটার যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো 1s2, বুঝছো? তো 1s2 যদি করো, তো এখানে, সরি, 1s2 কেমনে হয়? একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন বানাই দিচ্ছি, এই 1s1, ঠিক আছে? এখন দেখো এখানে শক্তি স্তর আছে একটা, সেটার মধ্যে আবার মানে ইলেকট্রন আছে একটা, তার মানে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে বহিস্থ স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যাই হলো কি? ওইটার যোজনী। ওটা দিয়ে আমরা যোজনী বুঝে থাকি। তাহলে এখন এখানে কথা হইলো, তাহলে আমার হাইড্রোজেনের যোজনী হচ্ছে কত? 1। এখন ক্লোরিনের কথা যদি চিন্তা করি, ক্লোরিন হচ্ছে আমাদের কত? পারমাণবিক সংখ্যা 17, ঠিক আছে? তো এটা আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6, শোনো শোনো পিয়া, শোনো পিয়া, কত হলো? 10 12 5, ঠিক আছে? তাহলে এখন আমরা এটার কি করতে হবে? আমরা জানি যে এই
পি অরবিটালটা আবার পি এক্স, পি ওয়াই, পি জেড এরকম ভাবে থাকে। তাহলে 3s2 এটা হয়ে যাবে 3px, 3py, 3pz। এখন দেখো ইলেকট্রন 5টা আছে না, প্রথমে একটা একটা করে যাবে, একটা একটা করে গিয়ে তারপর আবার যাবে একটা একটা। দেখো লাস্টে বিজোড় ইলেকট্রন সংখ্যা থাকলো কত? 1। তাহলে ক্লোরিনের যোজনী কত? 1। এখন এখানে আবার বিভিন্ন অবস্থা আছে, সামনে আমরা সেগুলোতে আসবো। এই মানে এটার মধ্যে আমি বোঝাবো পরিবর্তনশীল যোজনী বা একাধিক যোজনী থাকতে পারে, সেটা বোঝাবো। আপাতত যোজনীটা বুঝেছি, এটুকুই বুঝো। তাহলে এখানে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনী হচ্ছে 1, মানে হাইড্রো, এই যে দেখো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এভাবে গঠিত হয়। তাহলে এভাবে যদি গঠিত হয় সেক্ষেত্রে হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, ক্লোরিনের যোজ্যতা 1, এভাবে করে হাইড্রোক্লোরিক অ্যাসিড যৌগটা গঠিত হয়। এখন আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে, সেগুলো হলো পরিবর্তনশীল যোজনী। সেগুলো কি? পরিবর্তনশীল যোজনী। তাহলে এটা যদি বুঝো, আমি একটু মুছে ফেলি, আমি মুছে ফেলছি। আচ্ছা, তাহলে পরিবর্তনশীল যোজনী, পরিবর্তনশীল যোজনী এটা কিন্তু মানব জীবনের জন্য খুবই খারাপ। একাধিক যোজনী থাকা যাবে না, বুঝছো? আচ্ছা, এখন এই পরিবর্তনশীল যোজনী কি? কোন মৌলের, বুঝছো, যদি কোন মৌলের যদি একাধিক যোজনী থাকে সেটিকে ওই মৌলের পরিবর্তনশীল যোজনী বলা হবে। একটা যৌগের কথা চিন্তা করো, একটা যৌগ যদি হয়, একটা হলো দেখো এটা, আর একটা হলো এটা। এখন এটা আর এটা দিয়ে আমি কি বোঝালাম? ধরো আমরা জানি, হ্যাঁ, যে আয়রনের যোজনী হয় কত? 2 আর 3। যখন আয়রনের যোজনী হয় 2, এটাকে আমরা বলি তখন ওই যোগে আমরা নাম করি হচ্ছে এটা কি? ফেরাস। আর যদি হয় 3, তখন ওই যোগের ক্ষেত্রে আমরা এটাকে ফেরিক নাম হয়ে যায় আয়রনের। এখন দেখো তাহলে এটার নাম কি হলো? এটা হলো ফেরাস ক্লোরাইড, এটা হলো ফেরিক ক্লোরাইড, বুঝছো? এখন এইখানে দেখো আয়রনের যোজনী হচ্ছে কত? এখানে যোজনী 2, এখানে যোজনী 3। তাহলে এই হইল পরিবর্তনশীল যোজনী। বোঝা গেল? আচ্ছা, পরিবর্তনশীল যোজনী বোঝা গেলে আমাদের আরেকটা বিষয় নিয়ে জানতে হবে, সেটা হলো সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী হোয়াট? সুপ্ত যোজনী হোয়াট? এখন আমরা এইটা দিয়ে চিন্তা করি সুপ্ত যোজনীটা কি জিনিস। খেয়াল করো, আয়রনের যোজনী এখানে সর্বোচ্চ, আমরা জানি আয়রনের যোজনী হয় 2 আর 3। তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনী হলো 3। আর আহ, এই আহ, এই যোগে ধরো এই যোগে ব্যবহৃত হয়েছে কত? 2। আর এই যোগে ব্যবহৃত হয়েছে 3। এখন আমি তোমাকে বলি সুপ্ত যোজনী কি জিনিস। সুপ্ত যোজনী হলো সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। হ্যাঁ, এখন দেখো যদি এই যৌগটার কথা চিন্তা করি আমরা, ফেরাস ক্লোরাইড, হ্যাঁ, এটাতে সর্বোচ্চ যোজনী হচ্ছে 3,
আর আমার ব্যবহৃত যোজনী হচ্ছে 2। তাহলে সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী হচ্ছে 1। এটা কি? 1 হচ্ছে কি সুপ্ত যোজনী। গুড। আচ্ছা, এখন আমরা আরেকটা যদি করি, ফেরিক ক্লোরাইড। হ্যাঁ, এইখানে আয়রনের সর্বোচ্চ যোজনী তো 3ই আমরা জানি, কিন্তু এই যৌগটায় ব্যবহার হয়ে গেছে 3। হ্যাঁ, সো এখানে থাকে কত? 0। তার মানে ফেরিক ক্লোরাইড যৌগে সুপ্ত যোজনী কত? 0। বুঝতে পারছি? গুড, বুঝতে পারলে গুড। পরবর্তীতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যৌগমূলক। পরবর্তীতে আলোচ্য বিষয় কি? যৌগমূলক। তাহলে চলো যৌগমূলকে চলে যাওয়া যাক। মুছলাম। যৌগমূলক। দেখো, যৌগমূলক কি জিনিস? একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে যে পরমাণু গুচ্ছ তৈরি করে এত ক্যাচারের দরকার নাই। যৌগমূলক কি জিনিস দেখো, তোমাদের সামনে যদি আমি দেখাই, তোমরা তাহলে ভালো মতো বুঝতে পারবা। দেখো, বইটা দেখা যাচ্ছে? দেখো, এই বইয়ের মধ্যে দেখো, এই যে অ্যামোনিয়াম NH4 প্লাস কার্বনেট CO3 2-। দেখো, এই NH3 হলে কিন্তু সেটা অ্যামোনিয়া হয়ে যেত, বুঝছো? এইখানে একটা প্রোটন গ্রহণ করার ফলে, প্রোটনটা দান করার ফলে এটা কি হয়ে গেছে? অ্যামোনিয়াম হয়ে গেছে, অ্যামোনিয়াম আয়ন। এখানে দেখো, দুইটা প্রোটন অ্যাকসেপ্ট করার কারণে, মানে H+ অ্যাকসেপ্ট করার কারণে CO3 2- হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন কার্বনেট, তারপরে SO4 2- সালফেট আয়ন, হাইড্রোজেন সালফেট, হ্যাঁ, সালফাইড, নাইট্রেট, নাইট্রাইট, এগুলো বিভিন্ন যৌগে এরা আয়ন হিসেবে কাজ করে এবং এদেরও যোজনী আছে। ঠিক আছে? এরা দেখতে কিছুটা যৌগের মতো হলেও এরা যৌগ না। এরা কি? এরা আয়নের মতোই কাজ করে। এরা মূলত পরমাণু গুচ্ছ। তো তোমাদেরকে আমি যদি দেখো কিছু যৌগ লিখি, H2SO4, দেখছো এখানে যে সালফেট ব্যবহার হয়েছে, তা আমরা জানি যে সালফেট আয়নটা হচ্ছে SO4 2-। তাহলে সালফেট আয়নের যোজনী কি? সালফেট আয়নের যোজনী হচ্ছে 2। দেখো, H3PO4, এটা আমরা জানি যে ফসফরিক অ্যাসিড। এইটাই দেখো, PO4 2-। এই যে এই যৌগমূলকটা এখানে ব্যবহৃত হয়েছে, তাহলে এটার ইয়ে কত? এটা যোজনী কত? এটার যোজনী হচ্ছে 3। তাহলে এরকম করে আমরা যৌগমূলকটা ইউজ করতে পারি। তারপরে ধরো কি আছে যে H2O, হ্যাঁ, H2O, এখানে কি ব্যবহার হয়েছে? হাইড্রোক্সিল আয়ন ব্যবহার হয়েছে না? OH-। তাহলে এইখানে দেখো, এই হাইড্রোক্সিল আয়নের এটার যোজনী হচ্ছে 1। তাহলে তোমরা বইয়ের মধ্যে আছে, দেখে নিও। এগুলো একটু মনে রাখো, বিভিন্ন যৌগে ব্যবহৃত হয়, ব্যবহার করে জিজ্ঞেস করবে যে এটার যোজনী কত, তখন বলতে হতে পারে। তাহলে আমরা এখন এই সব টপিক আমরা যেহেতু আলোচনা করলাম, আমরা পরবর্তীতে চলে যাব হচ্ছে আণবিক সংকেত কিংবা গাঠনিক সংকেতে। ঠিক আছে? চলো
দেখো আমি এই যে পানি H2 এটা লিখলাম, আর এই যে লিখলাম হচ্ছে ও এইচ এইচ H2O, বুঝছো? দুইভাবে লিখলাম। তাহলে আমি এই যে যেটা লিখলাম H2O, এটা হলো আণবিক সংকেত, আর এটা দিয়ে গঠন বোঝাচ্ছে যে এটার গঠনটা কেমন। ঠিক আছে, তো এটা হলো তোমার গাঠনিক সংকেত। তাহলে আণবিক সংকেত আর গাঠনিক সংকেত আমরা বুঝলাম। এখন দেখো, যদি আমরা তোমাদের এই পরিচিত একটা যৌগের কথা বলি, মিথেনের কথা যদি বলি, দেখো মিথেনটা হচ্ছে কি CH4, CH4। এখন আমরা জানি যে এখানে কার্বনের যোজনী হচ্ছে কত, 4। তাহলে এখানে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে এইটা হলো আমাদের আণবিক সংকেত, এটা হলো আমাদের গাঠনিক সংকেত। বুঝতে পারছি? এখানে আর তেমন আলোচনার কিছু নাই। এরপর আমাদের পরবর্তী টপিক হচ্ছে অষ্টক এবং দুইয়ের নিয়ম। তো চলো অষ্টক এবং দুইয়ের নিয়মটা কি আমরা সেটা দেখি। এখন কোনো মৌল সর্বশেষ কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসের একটা অবস্থা ধারণ করতে চায়। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের কথাটা আগে যেহেতু আনলাম, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের কথাটা বলি। ধরো হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস। কেন? দেখো 1s2, এটাই। আচ্ছা দেখো, এরপরে নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস। ইলেকট্রন বিন্যাসগুলো দেখাই, 1s2, 2s2, 2p6। হিলিয়াম নিয়ন। এরপরে আর্গন, এটা একটা নিষ্ক্রিয় গ্যাস, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। দেখো তো এগুলোর মধ্যে কোনো একটা মিল খুঁজে পাচ্ছ কিনা? এটার মধ্যে দেখো সর্বশেষ যে শক্তি স্তরটা আছে সেটা এস অরবিটাল, এস অরবিটালে 2টা ইলেকট্রন পূর্ণ, পি অরবিটালে 6টা ইলেকট্রন পূর্ণ, এবং দেখো এখানে পি অরবিটালে 6টা ইলেকট্রন পূর্ণ। কিন্তু কথা হলো এখানে দেখো শক্তি স্তর যেটা, এই শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, এখানে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, এখানে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে। বুঝছো? তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি? এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি? এখান থেকে বুঝতে পারতেছি হচ্ছে যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি 8টা ইলেকট্রন সে রাখে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি অষ্টকের নিয়ম। বুঝছো? এবং এটা তোমরা আরো ভালো মতো বুঝতে পারবা যদি আমি তোমাদের একটা যৌগের একে তোমাদেরকে বুঝাই। ধরো একটু আগে যে মিথেন, এই যে মিথেন অণুটা, হ্যাঁ, এই মিথেন অণুটা এখন আমি আঁকতেছি, পরে আমি ভালো মতো বুঝাই দিব, প্যারা খাও না। দেখো আমাদের মিথেন অণুটা এই যে কার্বন, তাই না? তো কার্বনের দেখো কার্বনের 2টা ইলেকট্রন থাকে আর 4টা থাকে, তাই না? এই যে 1, 2, 3, 4। তাহলে দেখো কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, তাহলে ওর হইতে হবে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন ও করতে চায়, কারণ ও নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তরে কাঠামোটা অর্জন করতে চায়। ঠিক আছে, মনোযোগ দাও, মনোযোগ দাও। তাহলে এখন এটার সাথে হাইড্রোজেন আসবে, তাই না? দেখো দেখো এটার সাথে হাইড্রোজেন আসলো, হাইড্রোজেনের তো একটাই থাকে ইলেকট্রন। এই যে হাইড্রোজেন আসলো, এই যে হাইড্রোজেন আসলো, এই যে হাইড্রোজেন আসলো। দেখো তাহলে এখন কি ঘটনা ঘটলো? এখন কি ঘটনা ঘটলো এই কার্বন অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে কি ঘটনাটা ঘটলো? কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ছিল কয়টা ইলেকট্রন? কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ছিল 4টা ইলেকট্রন। যখন এখানে 4টা ইলেকট্রনের সাথে আরো সেই যে হাইড্রোজেনের ইলেকট্রনটা যখন শেয়ার করলো কার্বনের সাথে, তখন দেখা যাচ্ছে যে ওর সর্বশেষ কার্বনের সর্বশেষ শক্তি স্তরে তখন 8টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে কিসের নিয়ম? অষ্টক নিয়ম। এটাই কিসের নিয়ম? অষ্টক নিয়ম। এখন কথা হলো অষ্টক নিয়ম আর দুইয়ের নিয়ম কি? সব সময় দেখা যায় কি যে অষ্টক নিয়ম দিয়ে সবকিছু ব্যাখ্যা করা
যায় না, সব সময় সবকিছু ব্যাখ্যা করা যায় না। এই জন্য আমাদের দরকার হয় হচ্ছে দুইয়ের নিয়মের। কিসের দরকার হয়? দুইয়ের নিয়মের। যে কোনো মৌলের বা কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রনের উপস্থিতি দেখা যায়, এবং এতে এই যে মানে কোনো একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া যে ইলেকট্রন থাকে, এই ঘটনাটাকেই বলা হয় দুইয়ের নিয়ম। কারণ জোড়া জোড়ায় থাকতেছে, জোড়ায় জোড়ায় থাকার কারণে এটাকে দুইয়ের নিয়ম বলা হচ্ছে। একটা যৌগ দিয়ে যদি বুঝাই, ধরো বেরিলিয়াম ক্লোরাইড, হ্যাঁ, বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে চিন্তা করো বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়ামের তো আমরা জানি, দেখো বেরিলিয়ামের হচ্ছে 4, তাহলে এটাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2, দেখো দুইটা ইলেকট্রন থাকে না? তাহলে প্রথম শক্তি স্তরে ওর ইলেকট্রন থাকবে দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে ওর ইলেকট্রন থাকবে কত? দুইটা। এখন আমরা জানি যে এখানে মানে ক্লোরিনের, দেখো ক্লোরিন যদি আমি আঁকি 1 2 8 আর 2 10, দেখো 1 2 3 4 5 6, এই যে একটা ইলেকট্রন দেখতে পাচ্ছ? আবার যদি আমি এখানে করি, তাহলে এই যে আরেকটা ইলেকট্রন। এখন দেখো বেরিলিয়ামের বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন চলে আসলো? বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে এই যে 2 জোড়া ইলেকট্রন চলে আসলো। তাহলে এই নিয়মটাকে আমরা বলতেছি কি বলতো? এই নিয়মটাকে আমরা বলতেছি কি? কিসের নিয়ম বলতো? দুইয়ের নিয়ম। এটাকে আমরা কি বলতেছি? দুইয়ের নিয়ম। তাহলে এখন আমি কি আলোচনা করতে গিয়ে এখানে আসছিলাম? অষ্টক এবং দুইয়ের নিয়ম আলোচনা করতে গিয়ে দেখো নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা। তাহলে নিষ্ক্রিয় গ্যাসটা আমি আলোচনা করে ফেললাম, তাহলে আমার এখন আলোচ্য বিষয় হচ্ছে কি? স্থিতিশীলতা। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের মানে স্থিতিশীলতাটা কি? স্থিতিশীলতা দেখো, এই যে ইলেকট্রন বিন্যাসগুলো করছি, এটুকু মুছে ফেলি। দেখো এখানে এই মৌলগুলোর যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর যে ইলেকট্রন বিন্যাস করছি, ইলেকট্রন বিন্যাসের দেখো সর্বশেষ শক্তি স্তরে কি হচ্ছে? বললাম। তাহলে স্থিতিশীল এদেরকে কেন বলা হবে বা কেন স্থিতিশীল? দেখো এই মৌলগুলোর ক্ষেত্রে এই যে ওর দ্বিত্বপূর্ণ আছে, ওর অষ্টকপূর্ণ আছে, ওর আর্গনের অষ্টকপূর্ণ আছে। তাহলে এই মৌলগুলোর দ্বিত্ব অথবা অষ্টকপূর্ণ থাকার কারণে এরা ইলেকট্রন দানও করতে চায় না, ইলেকট্রন গ্রহণও করতে চায় না। কারণ ভাই আমার যথেষ্ট পরিমাণে আছে, আমার যদি কোনো কিছুর প্রয়োজন থাকে, সেটা যদি আমার ফুলফিল থাকে, তাহলে তো আমার অন্য কিছুর দরকার হবে না। আমি কাউকে দিব না, কাউকে নিব না। যদি দেই, সেটা আবার তখন আমি কি হয়ে যাব? আনস্টেবল হয়ে যাব। তার মানে ওরা এমন একটা অবস্থায় আছে যেখানে ওরা সম্পূর্ণ স্টেবল। তার মানে ওরা ইলেকট্রন দিচ্ছেও না, ইলেকট্রন নিচ্ছেও না। তাহলে আমরা, এটা হচ্ছে স্থিতিশীলতার ব্যাখ্যা ছিল। এখন তাহলে আমি চলে যাব কিসে বলতো? রাসায়নিক বন্ধনে। রাসায়নিক বন্ধন কি জিনিস? রাসায়নিক বন্ধন কি জিনিস? আচ্ছা, রাসায়নিক বন্ধন হচ্ছে কোন একটা অণু, হ্যাঁ, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, ধরো আমরা এখানে মিথেন CH4 ধরি, হ্যাঁ, বা ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড একটু আগে বললাম, বা পানি ধরি H2O। তাহলে কোনো একটা অণুতে পরমাণু সমূহ যেই বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে, ওটাকে বলা হচ্ছে কি? রাসায়নিক বন্ধন। ওইটা কি? রাসায়নিক বন্ধন। এখন এই রাসায়নিক বন্ধন প্রাথমিকভাবে তোমাদের বইয়ে ব্যাখ্যা করা হয়েছে দুইটা বন্ধন, সেটা হচ্ছে কি? আয়নিক বন্ধন, আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে আয়নিক বন্ধনটা কি? আয়নিক বন্ধনটা কি আর সমযোজী বন্ধনটা কি? আয়নিক বন্ধন হইল কোনো পরমাণু ইলেকট্রন দান করা অথবা গ্রহণ করার মাধ্যমে যদি বন্ধনটা গঠিত হয়, তাহলে সেটা হবে আয়নিক বন্ধন। আর কোনো পরমাণু যদি ইলেকট্রন শেয়ার করে, মানে আমি দিয়ে দিচ্ছি না, কিন্তু আমি তারটাও ব্যবহার করতেছি, সে আমার ইলেকট্রন ব্যবহার করতেছে। ব্যবহার করার কারণ কি? অষ্টক অথবা দুইয়ের নিয়মটা ফলো করতে হবে। তাহলে এই অষ্টক অথবা দুইয়ের নিয়ম ফলো করতে গিয়ে যদি আমার একটা ইলেকট্রন বা দুইটা ইলেকট্রন বা একাধিক ইলেকট্রন যদি আমি অন্য কোনো মৌলের সাথে বা একটা মৌলের সাথে শেয়ার করে থাকে, তখন সেই বন্ধনটাকে বলা হবে সমযোজী বন্ধন। তাহলে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন আমি তোমাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। আমি এই আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন বুঝতে গেলে এখানে লাগবে হচ্ছে কি? ক্যাটায়ন আর অ্যানায়ন। বুঝছো? ক্যাটায়ন কি?
কোনো মৌল যখন ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তখন সেটা হলো কি বলতো? ক্যাটায়ন। আর কোনো মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তখন সেটা হবে কি বলতো? অ্যানায়ন। যেমন ক্যাটায়ন হতে পারে কি বলতো? লিথিয়াম 3+। লিথিয়াম কি? 3+। আর অ্যানায়ন কি হতে পারে? Cl-, তো ক্লোরাইড আয়নটা। ঠিক আছে? তাহলে এগুলো হলো অ্যানায়ন আর ক্যাটায়ন। হ্যাঁ, এখন মানে এই ক্যাটায়নটা কেমনে গঠিত হয় তোমাদেরকে একটু বুঝাই। দেখো সোডিয়াম যদি আমি চিন্তা করি যে সোডিয়াম হচ্ছে, দেখো সোডিয়াম হচ্ছে 11, তাহলে আমি যদি এটার ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1 3s1। এখন এই সোডিয়াম যদি দেখো 1 2 8, হ্যাঁ 10টা, আর এই যে একটা ইলেকট্রন, এখন এইটা যদি কি করে বুঝছো, এই একটা ইলেকট্রন যদি সে দান করে দেয়, হ্যাঁ দান করে দিলে সে কিন্তু দেখো এই যে তোমার ওই নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, এটা কিন্তু দেখো তখন ওর 10টা ইলেকট্রন থাকতেছে, এবং এটা ছিল আমার সোডিয়াম পরমাণু। এটা কি ছিল? সোডিয়াম পরমাণু। ইলেকট্রন দান করে হয়ে গেল কি বলতো? সোডিয়াম পজিটিভ, মানে একটা ইলেকট্রন দান করলো। বোঝা গেছে? আচ্ছা, এখন আমি তোমাদের এই অ্যানায়ন ক্যাটায়ন বোঝানোর পরে পরবর্তীতে চলে যেতে হবে কিসে? পরবর্তীতে চলে যেতে হবে আয়নিক বন্ধনে। পরবর্তীতে কিসে চলে যেতে হবে? আয়নিক বন্ধনে। মনে করো ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, তোমরা অনেকবার করে আসছো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি আয়নিক বন্ধন? কেন? কারণ এটা সোডিয়াম একটা ইলেকট্রন দান করে, ক্লোরিন একটা ইলেকট্রন কি করে? অ্যাকসেপ্ট করে। তারপর ওরা সোডিয়াম ক্লোরাইডে মানে যৌগ গঠন করে, সেটা আয়নিক যৌগ হয়ে যায়। তাহলে আমি ম্যাগনেসিয়াম অক্সাইডটা গঠন তোমাদেরকে দেখাই, মানে আয়নিক আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় সেটা একটু তোমাদেরকে দেখাই। দেখো আমরা কি কি যৌগ নিয়ে কাজ করব? ম্যাগনেসিয়াম অক্সাইড। হ্যাঁ, খেয়াল করো তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, 1s2 2s2 2p6 3s2। 3s কি? 2। আচ্ছা, আর অক্সিজেনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, দেখো 1s2 2s2 2p4। হ্যাঁ, এখন এখানে দেখো বিষয়টা খেয়াল করো, 1s2 2s2 2px 2py 2pz, তাহলে একটা দুইটা তিনটা চারটা। তাহলে এখানে দেখো ওর যোজনী হচ্ছে কত? যোজনী হচ্ছে 2, যোজনী 2, ওর যোজনীয় 2। মানে বেসিকটা একটু রিভিউ করলাম, যেটা তোমাদের করালাম একটু আগে। এখন কথা হলো আমি যদি ম্যাগনেসিয়াম পরমাণুটা আঁকি, হ্যাঁ ম্যাগনেসিয়াম পরমাণুটা যদি আঁকি, খেয়াল করো ম্যাগনেসিয়াম পরমাণুটা যদি আঁকি, তাহলে 1 2 কয়টা আছে বলো তো? 2 এর মধ্যে আছে 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আর এই যে 3 নম্বরে আছে হচ্ছে 3 নম্বর কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, তাই না? আচ্ছা, এটা গেল আমাদের কি? ম্যাগনেসিয়াম পরমাণু। এটা কি? ম্যাগনেসিয়াম পরমাণু। এবার দেখো এই ম্যাগনেসিয়াম পরমাণু কি করে জানো? ম্যাগনেসিয়াম কি করে? ম্যাগনেসিয়াম হচ্ছে 2টা ইলেকট্রন তার সর্বশেষ শক্তি স্তর থেকে ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়ন বা ক্যাটায়ন গঠন করে। আচ্ছা, কারণ কি? এটা দেখো তখন সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে, যেটা হচ্ছে নিয়ন। আচ্ছা, তাহলে ও কি করবে? ও 2টা ইলেকট্রন ত্যাগ করে দেবে। 2টা ইলেকট্রন কি করে দেবে? ত্যাগ করে দেবে। এটা অ্যাকসেপ্ট করবে কে? এইটা অ্যাকসেপ্ট করবে হচ্ছে তোমার ক্লোরিন, সরি অক্সিজেন। অক্সিজেন খেয়াল করো, অক্সিজেনের প্রথমে এই যে 2টা ইলেকট্রন আছে, দেন কয়টা ইলেকট্রন থাকবে খেয়াল করো? ওর ওর ইলেকট্রন আছে কয়টা? 6টা। দেখো 1 2 3 4 5 6। দেখো ও যদি ওর অষ্টক পূর্ণ করতে চায়, অক্সিজেন যদি অষ্টক পূর্ণ করতে চায়, তাহলে ওর কিন্তু 2টা ইলেকট্রন প্রয়োজন। 2টা ইলেকট্রন কার থেকে পাবে? 2টা ইলেকট্রন পাবে হচ্ছে ম্যাগনেসিয়াম যে 2টা ইলেকট্রন দিছে
সেখান থেকে পাবে। তাহলে ও কিভাবে হবে তখন, দেখো গঠন কিভাবে হবে দেখো। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে 1 2, ও লাস্টে দুইটা দিয়ে দিচ্ছে 1 2 3 4 5 6 7 8। লাস্টের ইলেকট্রন কি করতেছে, ও লাস্টের ইলেকট্রন দিয়ে দিচ্ছে। তার মানে এটা কি হয়ে গেল, ম্যাগনেসিয়াম 2+। দেখো এই শক্তি স্তরটাই পুরোটাই গায়েব হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো এখানে কি হচ্ছে, এটা ছিল কি অক্সিজেন, তাই না? অক্সিজেন। তাহলে অক্সিজেন দেখো কিভাবে আসতেছে, 1 2 1 2 3 4 5 6। দেখো ওর 6টা ছিল, ম্যাগনেসিয়াম যে দুইটা দিছে এটা হলো কি O2-। O2-। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো দেখছো? তাহলে অক্সিজেনের তখন ওর অষ্টক পূর্ণ হয়ে গেল, আর ম্যাগনেসিয়ামেরও শেষ শক্তি স্তর থেকে দুইটা ইলেকট্রন দান করে ও নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করলো। তাহলে এইভাবে করে কি হলো, ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন এটা একটা ব্যাখ্যা আছে, 2+2+ কই গেল, দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে কি 2+, ও হচ্ছে কি 2-। এটা হচ্ছে কি রাসায়নিক রাসায়নিক বন্ধনের থেকে যে যৌগগুলো সৃষ্টি হয় সেগুলো লেখার বৈশিষ্ট্য বা নিয়ম তোমাদের বই একটা টপিক আছে। দেখো এই যে যে দুই আছে, এই দুইটা বেসিক্যালি এখানে চলে আসে, আর এই ম্যাগনেসিয়ামের দুইটা এখানে চলে আসে। এখন দেখো দুইটার সাথেই 2 2 আছে, আমি যদি 2 দিয়ে ডিভাইড করি বা হ্যাঁ, তাহলে কি হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড হয়। তাহলে এইভাবে করে আয়নিক বন্ধনের মাধ্যমে যৌগগুলো গঠিত হয়। বোঝা গেল? আচ্ছা, দেন আমরা চলে যাব কোথায় তাহলে, দেন চলে যাব হচ্ছে কোথায়, সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডে। ঠিক আছে, চলো। সমযোজী বন্ধন কি? সমযোজী বন্ধন হলো কি করবে, ইলেকট্রন শেয়ার করবে। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হবে তাকে হচ্ছে সমযোজী বন্ধন বলা হবে। হ্যাঁ, এখন আমি পানির এক্সাম্পলটাই আগে দিই, পানির এক্সাম্পল দিলে পানি পানি হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি পানি রেস্টুরেন্টে কেউ খাইতে চাও চলে আসবা, আমাকে কল দিবা মোহাম্মদপুর আইসা, আমি তোমাকে ধানমন্ডি নিয়ে যেয়ে খাওয়া নিয়ে আসবো। আচ্ছা, দেখো H2O। হ্যাঁ, এখন এই এইচ এর দেখো H2O-টা এই এটার মধ্যে কেমনে আসলে সমযোজী বন্ধন গঠিত হয়। হ্যাঁ, প্রথমত দেখো অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন আমরা জানি যে প্রথমে থাকে হচ্ছে কয়টা, দুইটা ইলেকট্রন, এবং তারপরে থাকে হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6। কয়টা ইলেকট্রন থাকে? 6টা ইলেকট্রন থাকে। আচ্ছা, তাহলে 6টা ইলেকট্রন থাকলে এখন দেখো ওর অক্সিজেনে কি হইতে হবে, ও তো অষ্টক পূর্ণ করতে চায়। তো অষ্টক পূর্ণ করতে চাইলে ওর আরো দুইটা ইলেকট্রন প্রয়োজন, দুইটা ইলেকট্রন প্রয়োজন না? তাহলে দেখো আমরা যদি এখানে ছোট ছোট দুইটা হাইড্রোজেন আঁকি, এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, বুঝছো? এখন কোনোভাবে কোনোভাবে যদি মনে করো এখানে ধরো হাইড্রোজেনের অক্সিজেনের একটা ইলেকট্রন আর এখানে একটা ইলেকট্রন ছিল। হ্যাঁ, এখন যদি কোনোভাবে দেখো এই হাইড্রোজেনটাকে আমি এখানে নিয়ে আসলাম, হুম, এই হাইড্রোজেনটাকে আমি এখানে নিয়ে আসলাম, কি করলাম, এটা হলো কি অক্সিজেন, এই হলো হাইড্রোজেন, এই হলো হাইড্রোজেন। তাহলে ঘটনাটা কি ঘটতেছে দেখো তো, তাহলে ঘটনাটা কি ঘটতেছে, যদি এটা সুন্দর মতো আঁকা হয়, যদি এটা সুন্দর মতো আঁকা হয় তাহলে কি হয় দেখো তো, সুন্দর মতো আঁকলে প্রথমত আমার 1 2, হ্যাঁ, তারপরে দেখো 1 2 3 4, ধরো এই যে 5, এই যে 6 নাম্বার ইলেকট্রন। এখন যদি ঘটনাটা এমন ঘটে দেখো, হ্যাঁ, এই যে দেখো, তখন ঘটনাটা কি ঘটবে, হুম? এটা হবে হাইড্রোজেন,
এটা হাইড্রোজেন আর এটা অক্সিজেন। তখন আমরা আমাদের এই পানি পেয়ে যাব। তাহলে সমযোজী বন্ধন এভাবে গঠিত হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এতে লাভ হইল কি, হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 2 অর্থাৎ এক জোড়া ইলেকট্রন চলে আসলো, আর অক্সিজেনের শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন চলে আসলো। তাহলে কি হইলো, অক্সিজেনের অষ্টক মিলে গেল আর হাইড্রোজেনের কি মিলল, 2, অর্থাৎ হাইড্রোজেনের 2টা ইলেকট্রন পাইলো শেষ শক্তি স্তরে। আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা যদি বুঝি, ওকে। এখন কথা হইলো, ধরো অক্সিজেন অণু কিভাবে গঠিত হয়। হ্যাঁ, এটা যদি আমি একটু তোমাদের দেখাই, যেমন অক্সিজেনের হচ্ছে কয়টা থাকে, যোজনী হচ্ছে 2। হ্যাঁ, এখানে এই যে হাইড্রোজেন হাইড্রোজেন এভাবে যুক্ত হয়। এখন দেখো তো অক্সিজেন অণুর গঠন, অক্সিজেন অণুর গঠন, অক্সিজেন অণুর গঠনটা কিভাবে হবে খেয়াল করো। 1 2 1 2 3 4 কয়টা ইলেকট্রন থাকে, মোট 6টা থাকে, তাই না? তাহলে দেখো এই যে এটা, দেন এখানে দেখো ঘটনাটা কি ঘটতেছে। তুমি আবার যদি একটা আঁকি, 1 2 3 4 এই দেখো 5 6, তখন দেখো অক্সিজেনের এই যে 2টা ইলেকট্রন এরা 2টা শেয়ার করলো, তখন কি কি গঠন করলো বলো তো, অক্সিজেন ডাবল বন্ড ও এটিকে আমরা অক্সিজেন অণু বলে থাকি। এভাবে করে নাইট্রোজেন অণুর গঠনও ব্যাখ্যা করা যায় সমযোজী বন্ধন দিয়ে। দেখো নাইট্রোজেন অণুর বন্ধনটাকে আমরা গঠন করা যায়, নাইট্রোজেনে কি জানি, নাইট্রোজেনের হচ্ছে কত বলো তো, নাইট্রোজেনের 7, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 7। তাহলে প্রথমে থাকবে হচ্ছে 2টা, তারপরে থাকবে হচ্ছে কয়টা, 5টা। 1 2 3 4 5। দেখো এখন যদি ওরা তিনটা ইলেকট্রন কেন শেয়ার করবে বলো তো, ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p3। তো আমি শিখাইছি তোমাদের আজকেই যে এই px 2py 2pz, এখানে ইলেকট্রন থাকবে কয়টা করে, একটা একটা একটা, তাহলে যোজনী কত, 3। তাহলে ও 3টা ইলেকট্রন দিয়ে আরেকটা মৌলের সাথে যুক্ত হতে পারবে। এখন ও 3টা ইলেকট্রন শেয়ার করবে, নিজের মধ্যে নিজে শেয়ার করবে, বুঝছো, সমযোজী আর কি। দেখো তো এই যে 1 2, হ্যাঁ, তারপরে দেখো 1 2 আর ও 3টা দিয়ে শেয়ার করবে, এই যে দেখো 3টা। তাহলে দেখো ওরা নিজেদের মধ্যে কি হইলো বলতো, ত্রিবন্ধনে যুক্ত হইলো। তাহলে এটা যদি পরবর্তীতে আমি লিখি, তাহলে দেখো নাইট্রোজেন এই যে N2 অণু। তাহলে এইভাবে করে সমযোজী বন্ধনগুলো ব্যাখ্যা করা যায়। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? আমি কি তোমাদের বুঝাইতে পারছি? আচ্ছা, একটা প্রশ্ন যদি সলভ করাই তোমাদের, যে NCl5 গঠিত হয় কিন্তু PCl5 গঠিত হয় না কেন? হ্যাঁ, দেখো তো, চলো তো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো হয় ব্যাখ্যা করো। অর্থাৎ NCl5 গঠিত হয় না কিন্তু PCl5 গঠিত হয়, কেন, কারণ কি, জাতি জানতে চায়। কি কারণ জানতে চায় জাতি? জাতি জানতে চায় হচ্ছে, দেখো NCl5 গঠিত হয় না, PCl5 কেন গঠিত হয়। তাহলে আমরা নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা জানি 7, তাহলে 1s2 2s2 2p3। হ্যাঁ, এখন আমরা জানি সাধারণত 1s2 2s2 2px 2py এবং 2pz এ বিভক্ত হয়ে যায়। এখানে ইলেকট্রন একটা 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 প্রথমে সিঙ্গেল প্রবেশ করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার লাস্ট শক্তি স্তরে বেজোড় ইলেকট্রন কয়টা, বেজোড় ইলেকট্রন হলো 3টি। তাই এটার সাথে 3টা ইলেকট্রন মানে 3টা ক্লোরিন
এসে ইলেকট্রন শেয়ার করে NCl3 গঠন করতে পারবে। কি গঠন করতে পারবে? NCl3 গঠন করতে পারবে। হ্যাঁ, এখানে দেখো আমি এই দুই শক্তি স্তর অর্থাৎ 2 নম্বর শক্তি স্তর আমি ডি অরবিটাল আনতে পারবো না। তো আনতে না পারার ফলে এখানে অষ্টক সম্প্রসারণ করা সম্ভব হবে না। আর যদি সম্ভব না হয় তাহলে কি হবে বলো তো? তাহলে NCl5 গঠন করা সম্ভব হবে না। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে খেয়াল করো, ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। তাহলে এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p3। এখন দেখো আমরা কিন্তু জানি যে 3 নাম্বার বা তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটাল পসিবল। আচ্ছা, এখন ধরো আমি এটা নর্মালি 1s2 2s2 2p6 3s2 এই p আবার কি হয়ে যাবে x y z এ ডিভাইডেড হয়ে গেল। এখন ইলেকট্রন কয়টা করে ঢুকবে? একটা করে, 1 1 1, 3টা ঢুকলো। ঠিক আছে, এখন 3টা ঢোকার পরে আমি জানি যে আমার এখানে এখন ওকে সেরাবেরা করে উত্তেজিত করতে হবে। কি করতে হবে? উত্তেজিত করলেই ও কি করবে? আমরা জানি যে এখানে ডি অরবিটাল পসিবল। হ্যাঁ, 3d0। 3 নাম্বার কক্ষপথে ডি অরবিটাল পসিবল। হ্যাঁ, তাহলে ডি অরবিটাল যদি পসিবল হয়, খেয়াল করো 1s2 2s2 2p6, এই যে এখান থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে, হ্যাঁ লাফ দিয়ে কি হবে? 3pz 1 1 1, এই যে 3d তে একটা ইলেকট্রন চলে যাবে। তাহলে এইখানে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? বিজোড় ইলেকট্রন সংখ্যা হলো 5। হ্যাঁ, তাহলে বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? বিজোড় ইলেকট্রন সংখ্যা 5। তাহলে বিজোড় ইলেকট্রন সংখ্যা যদি 5 হয় তাহলে বাবাজিরা NCl5 কি হবে? NCl5 গঠিত, সরি PCl5 কি হবে? PCl5 গঠিত হবে। বুঝছো? তাহলে আমার ঘটনাটা তোমাদের বুঝাইতে পারছি। ঘটনাটা কি কি করছি বুঝাইতে, এত বড় একটা ভুল করছি এটা তোমরা কেউ বললা না, আবার কেমনে বলবো মোবাইলের মধ্যে? যাই হোক, আচ্ছা তাহলে এখন দেখছো NCl5 গঠিত হয় না কিন্তু PCl5 গঠিত হয়। কারণটা বুঝতে পারছো? কারণ নাইট্রোজেনের মধ্যে দ্বিতীয় শক্তি স্তর আছে, আর দ্বিতীয় শক্তি স্তরে ডি অরবিটাল পসিবল না। কিন্তু কিন্তু আমার ফসফরাসের মধ্যে যেহেতু 3 নাম্বার কক্ষপথে চলে গেছে, সো 3 নাম্বার কক্ষপথে ডি অরবিটাল পসিবল। এখানে আমি ইলেকট্রনটা এই যে উত্তেজিত করে ফসফরাসকে আমি একটা ইলেকট্রন এই যে 3s2 থেকে এখান থেকে একটা ইলেকট্রন 3d তে নিয়ে গেছি। তাহলে এটা নিয়ে যাওয়ার ফলে এখানে আমি বিজোড় ইলেকট্রন পাইছি 5টা, যার ফলে PCl5 গঠিত হইছে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, ফাইন। এখন আমার পরবর্তী আলোচনার বিষয় কি? আচ্ছা, দ্রাব্যতা এবং দ্রবণীয়তা, তাই না? দেখো, দ্রাব্যতার মধ্যে দ্রাব্যতা এবং দ্রবণীয়তার মধ্যে আলোচনা করব হচ্ছে কি বলতো? আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ নিয়ে। আমরা জানি যে আয়নিক যৌগের মধ্যে কি থাকে বলতো? আয়নিক যৌগের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন থাকে। তো ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন থাকলে কি হয়? এখানে কি হয় বলতো? এটা পানিতে দ্রবণীয় হয়। আর সমযোজী যৌগে কি হয়? সমযোজী যৌগে একটা মানে সমযোজী যৌগে তোমাদের এই বিষয়টা বোঝানো হয় নাই। দেখো, ধরো পানির অণুটা, এটি পানি হচ্ছে কি সমযোজী যৌগে মানে সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগ। তাহলে এখানে কি ঘটনা ঘটছে? এখানে এই যে পানির মধ্যে দেখো এই যে ও আছে যে, আর হচ্ছে 2টা হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেন আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য আছে। আমরা জানি সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন সমূহের এই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর অধিক হয় তাহলে সেটা কি হয়? তাহলে সেখানে পোলারিটি ক্রিয়েট হয়। পোলারিটি ক্রিয়েট হওয়া মানে হচ্ছে ডাইপোল,
অর্থাৎ এখানে দেখো দুইটা পোল ক্রিয়েট হয়েছে। এখানে হচ্ছে 2, এই যে ডেল্টা নেগেটিভ, এটা হচ্ছে কি আংশিক আংশিক ঋণাত্মক প্রান্ত, আংশিক ঋণাত্মক প্রান্ত। আর এই যে এটা হলো কি, দেখো এটা হলো ডেল্টা পজিটিভ, ডেল্টা পজিটিভ। এটা হলো কি আংশিক ধনাত্মক প্রান্ত, আংশিক কি ধনাত্মক প্রান্ত। তাহলে কোনো একটা আয়নিক যৌগ, যদি খেয়াল করো, একটা আয়নিক যৌগ ধরি আমি, হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইডে দেখো সোডিয়াম হচ্ছে কি, সোডিয়াম হচ্ছে পজিটিভ, তাই না? আর এখানে হচ্ছে ক্লোরাইড আয়ন আছে আর একটা, এটা হচ্ছে কি নেগেটিভ। এখন এখানে একটা ঘটনা ঘটবে, বুঝছো? এখানে ঘটনাটা কি ঘটবে? এখানে ঘটনাটা ঘটবে হচ্ছে এই যে পানি, দেখো আংশিক ঋণাত্মক আর আংশিক ধনাত্মক প্রান্ত। এটা কি হবে দেখো, এটা ধনাত্মক না, সো এইটার কাছে আসবে হচ্ছে আমার কি বলতো, এটার কাছে আসবে আংশিক ঋণাত্মক প্রান্তটা, অর্থাৎ এই যে ও, এই যে দেখো, তাহলে এখানে দেখো এই যে আংশিক ঋণাত্মক, আংশিক ধনাত্মক, আংশিক ধনাত্মক। আবার দেখো, আচ্ছা, এভাবে করে, এভাবে করে দেখো আমার সোডিয়াম আয়নটা, আর সোডিয়াম আয়নকে কে ঘিরে ধরবে? এই আংশিক ঋণাত্মক প্রান্তটা ওর কাছাকাছি আসবে। এবার দেখো এখানে কি ঘটনাটা ঘটতেছে ক্লোরাইড আয়নের ক্ষেত্রে। ক্লোরাইড আয়নের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটতেছে দেখো, ক্লোরাইড আয়ন হচ্ছে নেগেটিভ, তাহলে এটার কাছে আসবে কি আংশিক পজিটিভটা, হ্যাঁ, আংশিক পজিটিভটা আসবে। তো এখানে দেখো কি ঘটনা ঘটতেছে, এই যে ডেল্টা পজিটিভ, ডেল্টা পজিটিভ, আবার সেম ঘটনা ঘটবে, ডেল্টা পজিটিভ, ডেল্টা পজিটিভ, এটা হচ্ছে 2 ডেল্টা নেগেটিভ। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই ক্লোরাইড নেগেটিভ আয়নটার কাছে আংশিক ধনাত্মক প্রান্তটা আসছে। তাহলে এইভাবে করে কোন একটা আয়নিক যৌগ, এই যে যে আয়নগুলা আছে না, আয়নগুলা, এই আয়নগুলার কাছে এরকম এই এই পোলারিটি, অর্থাৎ পোলার যৌগ পানি, এটা এসে কি করতেছে তোমার দ্রবীভূত করতেছে। তার মানে এই খাদ্য লবণ যে পানিতে দ্রবণীয়, এটা আমরা বুঝতে পারলাম। কিভাবে দ্রবণীয় সেটাও বুঝতে পারলাম। কিন্তু সমযোজী যৌগ কেন পানিতে দ্রবীভূত হয় না? সমযোজী যৌগ কেন পানিতে দ্রবীভূত হয় না জানো? কারণ সমযোজী যৌগের মধ্যে এই ধনাত্মক বা ঋণাত্মক আয়নটা নাই। সমযোজী যৌগের মধ্যে কি নাই? ধনাত্মক বা ঋণাত্মক আয়নটা নাই। তবে কিছু কিছু সমযোজী যৌগ কিন্তু পানির মধ্যে দ্রবীভূত হয়। যেমন চিনি একটা সমযোজী যৌগ না? তাহলে চিনি কিন্তু দ্রবীভূত হচ্ছে। গ্লুকোজ, চিনি, এগুলো দ্রবীভূত হচ্ছে। যাই হোক, তাহলে দ্রবণীয়তার ব্যাখ্যাটা গেল। এইটার কিন্তু একটা ওয়ান শট সিকিউ অলরেডি ইউটিউব চ্যানেলে, আমাদের স্পোর্ন স্টাডি পয়েন্টের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। ঠিক আছে? তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমি আজকে এই যে এই বেসিক ক্লাসটা আলোচনা করতেছি, বেসিক কনসেপ্টগুলো নিয়ে। যাই হোক, এখন আমি চলে যাব হচ্ছে কিসে? বিদ্যুৎ পরিবাহিতা। কিসে যাব? বিদ্যুৎ পরিবাহিতা। কিসের বিদ্যুৎ পরিবাহিতা? ধরো আমি একটা আয়নিক যৌগের, ধরো একটা বিকার, হ্যাঁ, একটা বিকার, এই বিকারের মধ্যে আমি দুইটা গ্রাফাইট দণ্ড রাখলাম। কয়টা? দুইটা গ্রাফাইট দণ্ড রাখলাম। এই যে একটা, আর এই যে একটা। এখন এর মধ্যে, এর মধ্যে একটা, ধরো একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত আর একটা হচ্ছে পজিটিভ প্রান্ত, ঠিক আছে? তো এটা ধরো আমার নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত। এখন আমি এদেরকে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে একটা বাল্ব, কি লাগাই দিলাম? একটা বাল্ব লাগাই দিলাম।
এখন এই বাল্ব লাগাই দেওয়ার ফলে এখন যদি আমি এদের মধ্যে কি করব, এখানে দিব হচ্ছে কি খাদ্য লবণ, কি দিব খাদ্য লবণ। হ্যাঁ, খাদ্য লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি হবে বলো তো, সোডিয়াম আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়নে বিভক্ত হবে। সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নে বিভক্ত হবে। এখন ঘটনাটা কি ঘটবে বলো তো, এখন ঘটনাটা কি ঘটবে যদি তুমি আহ, যদি তুমি এখানে এখন আমি বলছি যে এটা হচ্ছে ঋণাত্মক দণ্ডটা, তাই না? তার মানে এদিকে কি আসবে বলো তো, এই যে সোডিয়াম যে পজিটিভ অংশ আয়নটা আছে, এই পজিটিভ আয়নটা কিন্তু এদিকে আসবে, আর এই যে ক্লোরাইড আয়নটা কিন্তু এই পজিটিভ প্রান্তের দিকে যাবে। তো এখানে গিয়ে আমরা দেখতে পাবো, এই পরীক্ষাটা তোমরা যদি বাসায় করো তখন দেখতে পাবা যে বাল্বটা কি হয়েছে জানো, বাল্বটা প্রদীপ জ্বলে উঠবে। হ্যাঁ, বংশের বাতি, প্রদীপ জ্বলে উঠবে। কিন্তু এই যে এইটার মধ্যে যদি এখন তুমি চিনি দাও, হ্যাঁ চিনি দাও, যদি এই সোডিয়াম ক্লোরাইডের জায়গায় যদি তুমি চিনি দাও, চিনির সংকেত কি, চিনির সংকেত কি, চিনির সংকেত চিনি, বা ধরো তুমি এটার মধ্যে গ্লুকোজ দিলা, হ্যাঁ C6H12O6 দিলা, হ্যাঁ। তো এটা একটা সমযোজী যৌগ, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নিক যৌগ। তাহলে আয়নিক যৌগটা আমরা দিলে, এটার মধ্যে দিলে দেখতে পাবো যে এখানে হচ্ছে কি বলতো, বাল্বটা জ্বলতেছে, বাট এই গ্লুকোজ বা চিনি যদি আমরা এটার মধ্যে দিই তখন আমরা দেখব বাল্বটা জ্বলতেছে না। তার মানে কি বোঝা গেল, আয়নিক যৌগটা বিদ্যুৎ পরিবাহিত, অর্থাৎ বিদ্যুৎ পরিবহন ক্ষমতা আছে, হ্যাঁ, কিন্তু সমযোজী যৌগের এই বিদ্যুৎ পরিবহন ক্ষমতাটা নাই। বুঝাইতে পারছি আমি? আচ্ছা, এখন আমরা মোটামুটি আমাদের এই সব টপিক আমরা বুঝছি। এখন আমরা চলে যাব ধাতব বন্ধনে। ধাতব বন্ধন কিতা, ধাতব বন্ধন কিতা, দেখো ধাতব বন্ধন কি জিনিস। একই ধাতুর, একই ধাতুর অসংখ্য পরমাণু যে বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে তাকে আমরা বলি হচ্ছে কি ধাতব বন্ধন। অর্থাৎ একই ধাতুর বিভিন্ন পরমাণু, অর্থাৎ যদি আমরা ধরি লোহা অর্থাৎ Fe2, তারপরে আমরা যদি ধরি হচ্ছে তোমার জিঙ্ক, তারপরে তামা, হ্যাঁ কপার, এইসব জিনিসপাতি যদি আমরা, মানে এইসব জিনিসপাতি ধাতু তো এরা, তো এই ধাতুর অসংখ্য পরমাণু, ধরো আয়রনের অনেকগুলো পরমাণু একত্রে যুক্ত হয়ে অণু গঠন করলো, তো ওই ধাতুর মধ্যে, ওই ধাতুর অণুগুলোর মধ্যে বা ধাতুর অণুর মধ্যে পরমাণুর মধ্যে যেই বন্ধনটা থাকবে সেটা হচ্ছে কি ধাতব বন্ধন। তাহলে ধাতব বন্ধন আমরা যদি ব্যাখ্যা করতে চাই, ধাতব বন্ধনের মধ্যে কি কি থাকে, ধাতব বন্ধনের মধ্যে তোমাদের দুইটা গুরুত্বপূর্ণ বিষয় শিখতে হবে। এক হলো পারমাণবিক শ্বাস, পারমাণবিক শ্বাস, আমার কি বানান ঠিক আছে? হ্যাঁ, পারমাণবিক শ্বাস। আর দুই হলো সঞ্চারণশীল ইলেকট্রন। কিসের? সঞ্চারণশীল ইলেকট্রন। তাহলে পারমাণবিক শ্বাস কি জিনিস আর সঞ্চারণশীল ইলেকট্রন কি জিনিস সেটা আমাদের শিখতে হবে। আচ্ছা, এখন এই যে ধাতব পরমাণুগুলো, এই ধাতব পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করে, দেখো ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে যেই ঋণাত্মক আয়ন হয়, ঋণাত্মক আয়নে পরিণত হয়। তার মানে কি, আমার ধাতব পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করে যে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাকে আমরা বলতেছি কি পারমাণবিক শ্বাস। আচ্ছা, আর সঞ্চারণশীল ইলেকট্রনগুলো কি সেটা আমি বুঝাচ্ছি। দেখো একটা চিত্রের মাধ্যমে যদি আমি আঁকি, দেখো তাহলে আমার, দেখো ধাতুর মধ্যে যেই পজিটিভ আয়নগুলো থাকবে সেটা যদি আমি এইভাবে দেখাই, হ্যাঁ ধাতুর মধ্যে যেই পজিটিভ আয়নগুলো থাকবে সেটাকে আমি যদি দেখাই এরকম ভাবে, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, যেটা ইলেকট্রন ত্যাগ করে
ধনাত্মক আয়নে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এই যে এগুলো হচ্ছে কি এক একটা পারমাণবিক শ্বাস, এগুলো কি এক একটা পারমাণবিক শ্বাস। এই পারমাণবিক শ্বাসগুলোর মধ্যে কি থাকবে? সঞ্চারণশীল ইলেকট্রন থাকবে। সঞ্চারণশীল ইলেকট্রন কি? এই যে সঞ্চারণশীল ইলেকট্রন তাহলে কি জিনিস? ইলেকট্রন ত্যাগ করে যদি ধনাত্মক আয়ন হয়, তাহলে ইলেকট্রন গ্রহণ করে যে ঋণাত্মক আয়নগুলো হবে, সেটাকেই, সেই ঋণাত্মক আয়নগুলোকে আমরা বলবো কি? সঞ্চারণশীল ইলেকট্রন। কি বলবো? সঞ্চারণশীল ইলেকট্রন। বুঝাইতে পারলাম? তাহলে এইখানে আমার এই পজিটিভ গুলো হচ্ছে কি? এরা হচ্ছে পারমাণবিক শ্বাস, আর এরা হচ্ছে কি? সঞ্চারণশীল সঞ্চারণশীল ইলেকট্রন। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা বোঝানোর ব্যাখ্যা করলাম সেটা হচ্ছে ধাতব বন্ধন। এই ধাতব বন্ধনগুলো কিসের মধ্যে থাকবে? ধাতব বন্ধনগুলো থাকবে ধাতুর বিভিন্ন অণুর মধ্যে, যেমন হচ্ছে ধরো এফ ই, তারপর হচ্ছে কপার। এইগুলা যেই অণুগুলো তৈরি করবে, সেই অণুগুলোর মধ্যে কি থাকবে আমার? যেমন এই অণুগুলো কি হইতে পারে? লোহা দিয়ে অণু হইতে পারে, হচ্ছে ধরো লোহার ছুরি, লোহার ছুরি, দেন হচ্ছে তোমার হচ্ছে দা, কাঁচি, হ্যাঁ, তারপরে অ্যালুমিনিয়ামের তৈরি জানালা, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি জানালা। তাহলে এই যে দেখো, এই লোহার তৈরি ছুরি, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি জানালা, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার সোনার অলংকার, বিভিন্ন ধরনের যে আহ, স্বর্ণ দিয়ে তৈরি অলংকার গুলো আছে, সেগুলোর মধ্যে ধাতব বন্ধনটা এভাবে থাকবে। আশা কর আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন কথা হইলো এই সঞ্চারণশীল ইলেকট্রন, পারমাণবিক শ্বাস, এইসব আমরা বুঝছি। এখন আমার পরবর্তী কি? ধাতুর বিদ্যুৎ এবং তাপ পরিবাহিতা। এই জিনিসটা ব্যাখ্যা করতে গেলে আমার হচ্ছে কি করা লাগবে বলো তো? আমার একটা ধাতব দণ্ড, ধরো একটা লোহার রড, যেটা দিয়ে বাইরে মাথা ভাঙা আর কি। এই লোহার রডের দুই প্রান্তটা ব্যাটারির সাথে কানেক্ট করতে হবে। হ্যাঁ, ব্যাটারির সাথে কানেক্ট করতে হবে। এই ব্যাটারির মধ্যে হচ্ছে কি থাকবে? ব্যাটারি হচ্ছে কি বলতো? একটা ঋণাত্মক প্রান্ত, আর কি থাকবে বলো? ধনাত্মক প্রান্ত থাকবে। আর কি থাকবে? ধনাত্মক প্রান্ত থাকবে। ঋণাত্মক প্রান্ত আর ধনাত্মক প্রান্ত। তাহলে এখন কি ঘটনাটা ঘটবে বলো তো? এখন তোমাদের এই ধাতব বন্ধন তো বুঝছো, হ্যাঁ? ধাতব বন্ধন বুঝলে, ধাতব বন্ধনটার মধ্যে কি ছিল বলো তো? এই যে লোহার দণ্ড, সোনার অলংকার, হ্যাঁ, তারপরে অ্যালুমিনিয়ামের তৈরি জানালা, এগুলোর মধ্যে কি থাকে? ধাতব বন্ধন থাকে। ধাতব বন্ধনটা কি? ধাতুর বিভিন্ন অণুর মধ্যে একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু যেই বন্ধনে আবদ্ধ থাকে, সেটা হচ্ছে ধাতব বন্ধন। এখন এই ধাতব বন্ধনের মধ্যে আমি পারমাণবিক শ্বাস, সঞ্চারণশীল ইলেকট্রন আলোচনা করলাম। এটার পরে আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি ধাতুর ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। খেয়াল করো, তো ধাতুর মধ্যে আমি বললাম যে পারমাণবিক শ্বাস থাকে, তাই না? পারমাণবিক শ্বাস, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে যে ধনাত্মক আয়নগুলো ক্রিয়েট হয়, সেটা হচ্ছে আমার কি? পারমাণবিক শ্বাস, তাই না? পারমাণবিক শ্বাস। আচ্ছা, তাহলে দেখো, এই যে হলো পারমাণবিক শ্বাস। এখন আরেকটা বিষয় এখানে ছিল না? আরেকটা বিষয় ছিল হচ্ছে কি? এটার মধ্যে সঞ্চারণশীল ইলেকট্রন থাকবে। অর্থাৎ কি হয়? ধাতুর পরমাণুগুলো ইলেকট্রন গ্রহণ করে যে আয়নে পরিণত হয়, সেটা হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন। তাহলে সেই সঞ্চারণশীল ইলেকট্রনগুলো মার্কার কোথায় রাখলাম? দেখো, সঞ্চারণশীল ইলেকট্রনগুলো হচ্ছে কি? এই যে এগুলো কি? সঞ্চারণশীল ইলেকট্রন, হ্যাঁ, সঞ্চারণশীল ইলেকট্রন।
এখন দেখো আমি যদি এই ধাতুর, ধরো এটা একটা ধাতব দণ্ড, এটা একটা ধাতব দণ্ড, লোহার দণ্ড, তাহলে এই ধাতব দণ্ডটাকে আমি কি করব, আমি একটা ব্যাটারির দুইটা প্রান্তের সাথে এদেরকে যুক্ত করে দেবো। একটা ব্যাটারি কি করব, দুইটা প্রান্তের সাথে এদের যুক্ত করে দেবো। ধরো এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, আর এই যে যে প্রান্তটা, এটা হলো কি, এটা হলো ধনাত্মক প্রান্ত। এটা কি, ধনাত্মক প্রান্ত। আচ্ছা, এখন আমরা কি জানি বলতো, আমরা জানি যে একটা ধাতব খণ্ডের দুই প্রান্তের সাথে যখন ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত যুক্ত করব, তখন ইলেকট্রনগুলো ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে অগ্রসর হবে। তখন ইলেকট্রনগুলো কি হবে, ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে অগ্রসর হবে। তার মানে আমার এটা যদি ঋণাত্মক প্রান্ত হয়, তাহলে আমার এই ঋণাত্মক প্রান্ত থেকে এই সঞ্চারণশীল ইলেকট্রনগুলো কোন দিকে যাবে, ধনাত্মক প্রান্তের দিকে যাবে। তাহলে এখানে কি ঘটনা ঘটছে দেখো তো, এই যে ধনাত্মক প্রান্তের দিকে যাচ্ছে, ধনাত্মক প্রান্তের দিকে গেলে কি হবে, তাহলে এই ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ পরিবাহিত হবে। তাহলে বিদ্যুৎটা পরিবাহিত হবে কোথা থেকে, সঞ্চারণশীল ইলেকট্রনগুলো যাচ্ছে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে, কিন্তু বিদ্যুৎটা পরিবাহিত হবে কোন দিকে, ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ। তাহলে আশা করছি তোমরা এই ধাতুর বিদ্যুৎ পরিবাহিতাটা বুঝতে পারছো। তাহলে বাকি থাকে কি আমাদের লাস্ট টপিক, ধাতুর তাপ পরিবাহিতা। তাহলে ধাতুর তাপ পরিবাহিতা ব্যাপারটা খুবই সহজ। দেখো, যখন তুমি ধাতুর একটা প্রান্তকে কি করবা, যখন তুমি ধাতুর একটা প্রান্তকে হিট দিবা, তখন কি হয় বলতো, ধাতুর, আমি যদি ধরো এটা যদি একটা ধাতু হয়, এই ধাতুটার এইখানে ধরো একটা লাইটার বা কিছু একটা দিয়ে এখানে ধরো তাপ দিচ্ছি, তাপ দিলে আমি একটু পরে কিন্তু ফিল করতে পারবো যে এই পাশে কি আসছে, এই পাশে তাপটা চলে আসছে। তাহলে এই যে তাপটা চলে আসার এটা কারণ কি বলতো, কারণ হচ্ছে এর মধ্যে যে সঞ্চারণশীল ইলেকট্রনগুলো থাকে, তাপ দেওয়ার ফলে ওই ইলেকট্রনগুলো গতিপ্রাপ্ত হয় এবং ওরা প্রচন্ড বেগে ছোটাছুটি করে, যার ফলে এটার মধ্যে কি হয়, তাপ সৃষ্টি হয় এবং এই তাপের পরিবহনটাই আমরা তখন ফিল করতে পারি। তাহলে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের মধ্যে যতগুলো বিষয় বোঝানোর ছিল, আমি চেষ্টা করছি আসলে সবগুলো বিষয় তোমাদের যাতে নখদর্পণে আনতে পারি। তাই তো, আমাদের আর কিছু বাকি আছে? আর কিছু বাকি নাই। আচ্ছা, লাস্টে তোমাদের এই যে একটা কথা বলা আছে দেখো, যে স্থানীয়ভাবে সহজ প্রাপ্য দ্রব্যের মধ্যে, দেখো স্থানীয়ভাবে সহজপ্রাপ্য দ্রব্যের মধ্যে যদি ধরো যে আমরা খাদ্য লবণগুলা থাকে, কর্পূর, তারপরে ধরো কাপড় কাচার সোডা, হ্যাঁ, এগুলো বিভিন্ন বিকারে রক্ষিত পানির মধ্যে ভালোভাবে মিশাবো, তাহলে যেগুলো দেখবো দ্রবীভূত হয়ে গেছে ওইগুলো হচ্ছে কি বলতো, সমযোজী যৌগ। আর যেগুলো দ্রবীভূত হয় নাই সেগুলো কি, সেগুলো হচ্ছে আয়নিক যৌগ। নাকি ভুল বললাম না? যেগুলো দ্রবীভূত হলো না সেগুলো সমযোজী যৌগ, আর যেগুলো দ্রবীভূত হলো সেগুলো আয়নিক যৌগ। আচ্ছা, এখন তো তোমাদের একটা কোশ্চেন আমি সলভ করাই আজকে ক্লাসটা শেষ করব, সেটা হলো দেখো CH3OH, হ্যাঁ, CH3OH এটা কি, মিথানল, এটা মিথানল, মিথানল। আচ্ছা, এটা পানিতে দ্রবণীয়, হ্যাঁ, কিন্তু CH4 পানিতে দ্রবণীয় নয় কেন? হ্যাঁ, তাহলে এটার ব্যাখ্যাটা আমি তোমাদেরকে দিব। দেখো এই মিথানলের মধ্যে এখানে কি বন্ধন আছে বলতো, CO আর হচ্ছে কি বলতো OH বন্ধন আছে। এখন আমরা জানি যে কার্বনের ঋণাত্মকতা হলো 2.5,
হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হলো 2.1। আর একটা কি কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। অক্সিজেনের হইল, দেখো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হলো 3.5। হ্যাঁ, এখন আমরা জানি যে যেইখানে সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগে পরমাণু সমূহের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর অধিক থাকে তখন তারা পোলার যৌগ হয় বা তারা পোলারিটি প্রদর্শন করে। এখন দেখো এইখানে আমার যে OH বন্ধন আছে এরা কিন্তু খুবই পোলার। দেখো 3.5 থেকে 2.1 বিয়োগ করলে মেবি কত থাকবে, ভালো পরিমাণেই থাকবে। কত সেটা? 3.5 মাইনাস হচ্ছে 2.1, তাহলে এখানে কত থাকতেছে? প্রায় 1.4 এর মতো থাকতেছে, তাই না? 1.4 বা 1.34 এর মতো থাকতেছে, যাই হোক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1.4 থাকতেছে। তাহলে এই 1.4 এটা ইজ গ্রেটার দ্যান কিন্তু 0.5, তাই না? তো যেহেতু এই 1.4 এটা যে 0.5 এর অধিক, তার মানে কি হইলো বলো তো? এই যে এইটা অর্থাৎ মিথানল একটা পোলার যৌগ, তাই পানিতে দ্রবণীয়, বুঝছো? কিন্তু মিথেনের মধ্যে দেখো, মিথেনের মধ্যে কি বন্ধন আছে? CH বন্ধন। এখন একটা জিনিস খেয়াল করো, কার্বন আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত বলো তো? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হলো, দেখো কার্বনের হলো 2.5 মাইনাস 2.1 অর্থাৎ 0.4, যেটা ইজ লেস দেন 0.5। তার মানে এটা কি বলতো? এটা পোলার যৌগ না। তো যেহেতু এটা পোলার যৌগ না, তাই এটা পানিতে দ্রবীভূত হবে না, বুঝছো? তো তোমাদের এইরকম আমার মনে হয়েছিল যে তোমাদের এই কনসেপ্টটা বাকি থেকে গেছিল আমার আলোচনার বিষয়ের মধ্যে। তো এখন তোমাদের বইয়ে যেগুলো টপিক ছিল ইনশাআল্লাহ সবগুলোই আমি কভার করে দেওয়ার চেষ্টা করেছি। আর ওয়ান শট সিকিউ তো আছেই আপলোড করা, তোমরা এটা দেখে নিও। আশা করতেছি যে তোমাদের এই পঞ্চম অধ্যায় রসায়নের রাসায়নিক বন্ধন অধ্যায়টাতে আর কোনো প্রবলেম হবে না। তো ঠিক আছে, পরবর্তী কোনো একটা দিনে অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। হ্যাঁ, গুড বাই।